আহ নমস্কার, CNN24 এর পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নির্বাচন সমাগত এবং ইতিমধ্যে আমরা দেখছি গোটা রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় প্রতিটি বিধানসভায় প্রত্যাশী যারা রয়েছেন তারা নিজেদের মতো করে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রত্যাশীর মতামত যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি অনুরাধা দেব বরখলা কনস্টিটিউয়েন্সির দল বিজেপির তিনি একজন প্রার্থী প্রত্যাশী। ডিলিমিটেশনের পর আমরা দেখতে পাচ্ছি গোটা বরখলা কনস্টিটিউয়েন্সি যেটা রয়েছে সেটা সুনাইর অনেকাংশ এবং আলগাপুর বিধানসভা কেন্দ্রের অনেকাংশ কেটে যোগ করা হয়েছে এই বরখলা কনস্টিটিউয়েন্সিতে। এবং গোটা বরখলার যে রাজনৈতিক ভৌগোলিক যে পরিমণ্ডল বা ভৌগোলিক যে অবস্থান অত্যন্ত জটিল। এই জটিল অবস্থায় কাজ করে যাচ্ছেন অনুরাধা দেব এবং অত্যন্ত শক্ত প্রত্যাশী তিনি। আমরা CNN24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো দিদি, কবে থেকে আপনার এই রাজনীতির ময়দানের আপনার যাত্রা শুরু হয় সেটা আমরা জানতে চাইবো। আমি প্রায় বিগত 10 বছর রাজনীতিতে যুক্ত আছি। 2014 সাল থেকে আমি রাজনীতিতে খুব সম্ভব প্রবেশ করি। কিভাবে? প্রথম অবস্থায় আমাকে দলীয়ভাবে ত্রিপুরা জিপি থেকে এপির জন্য আমাকে টিকিট দেওয়া হয়েছিল। তখন আমি ত্রিপুরা জিপি থেকে এপি জিতেছি। এপি জেতার পর এই তাবাং ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট আমাকে করা প্রথমবারেই। তারপর আমি মহিলা মোর্চাতে 3 টার্ম ছিলাম। মহিলা মোর্চা, এখন আমি মহিলা মোর্চাতেই আছি। মানে জেলা মহিলা মোর্চা? না, জেলা না, আমি মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে 3 টার্ম ছিলাম। যখন আমি হাইলাকান্দির সাথে যুক্ত ছিলাম তখন 2 টার্ম আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম। আর শিলচরের সাথে মানে বরখলার সাথে যখন যুক্ত হয়েছি তখন আমার 1 টার্ম মহিলা মোর্চার প্রেসিডেন্ট দেওয়া হয়েছে। আর এখন আমাকে স্টেট মহিলা মোর্চার স্টেট এক্সিকিউটিভ মেম্বার করা হয়েছে। এই যে ডিলিমিটেশনটা করা হলো, আপনি বলছিলেন আপনি হাইলাকান্দি জেলার সঙ্গে যুক্ত ছিলেন, অথচ এই এলাকাটা একদম শহরের সংলগ্ন এলাকা। হ্যাঁ, হয়তো 10 কিলোমিটার বা 15 কিলোমিটার আমরা পাড়ি দিলেই শিলচর শহরে আমরা পৌঁছতে পারি। অথচ রাজনৈতিকভাবে এই অঞ্চলটাকে কেটে রাখা হয়েছিল স্বাধীনতার পর থেকেই বলা যায় আলগাপুরের সঙ্গে। সেক্ষেত্রে আপনাদের এই অঞ্চলের আমি গোটা বরখলার বিষয়টি নিয়ে আলোচনা করব। এই যে তাপাং ব্লক বা চাতলা ব্লক, যে দুটো ব্লক রয়েছে, তাদের মানুষের কি ধরনের অসুবিধা হতো? 1 নম্বর হলো যোগাযোগ ব্যবস্থাটা তো খুবই খারাপ। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় আমরা যখন ডিলিমিটেশনের পরে এখন আমরা বরখলার সাথে যুক্ত হয়েছি, আমি ভৌগোলিক অবস্থাটা যেটা দেখেছি, যোগাযোগ ব্যবস্থার প্রধানতর সমস্যা, সেইটা একটা বড় সমস্যা। মানে সে সময় ছিল, এখন অব্দি আছে। তো যেহেতু আপনি বিভিন্ন দায়িত্ব পালন করেছেন দলের পক্ষ থেকে, তো এই সমস্যাগুলো সঠিক স্থানে কি তুলে ধরেছিলেন? এখানে আমি আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট যখন ছিলাম তখন আমার এই ব্লক নিয়ে আমার কাজ, আমার গোটা বরখলা সমষ্টি নিয়ে আমার কিন্তু কাজ না। তো এখন যেহেতু আমি ক্যান্ডিডেট হিসেবে দাবি রেখেছি, তো আমার চিন্তাধারাটা এখন হয়েছে পুরোটা বরখলা নিয়ে। তো আমি পুরো বরখলা সমষ্টি নিয়ে এখন আমি সেটা বলছি না, আমি বলছিলাম যে আপনি যখন এপি নির্বাচিত ছিলেন বা দলীয় বিভিন্ন দায়িত্বে ছিলেন, সেই সময় এই এলাকার যে সমস্যাগুলো ছিল সেগুলো সঠিক জায়গায়, ধরুন দল বিজেপি বা প্রশাসনিক স্তরে যে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে কি তুলে ধরেছিলেন? হ্যাঁ, আমি তুলে ধরেছি। এখনো আমি যতটুকু পারি চেষ্টা করি। আমি আমার যেহেতু আপনি এই তাপাংয়ের কথাই যদি আমি বলি, তো আমি এখনো আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেখানে আছেন, তো আমাদের এই তাপাং মন্ডলে 60 থেকে 70 কোটি টাকার কাজ চলছে এই মুহূর্তে চলছে। তো আপনি নিজেই অনুমান করতে পারছেন ডেভেলপমেন্ট চলছেই। আচ্ছা, আপনি নির্বাচনে কেন প্রত্যাশী হলেন? আমার মনে একটা জাগলো যে দেখি বরখলাতে আমি দাবি রেখেছি। আমার এই মহিলা মোর্চাতে যখন ছিলাম তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি এই বরখলাতে
যদি কোনোদিন সুযোগ পাই, বরখলা যখন নতুন মানে তাপাংটা যখন নতুন বরখলা তৈরি হয়েছে, তো আমি চিন্তাধারা করেছি যে আমি যদি সুযোগ পাই কোনোদিন, তো আমি দাবি রাখবো তো মহিলা ক্যান্ডিডেট হিসেবে। এবছর কি সেই সুযোগটা মনে করেন আপনি সঠিক সময়ে এই সুযোগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সঠিক সময়টা আসছে? হ্যাঁ, আমি ডেফিনেটলি এটা ভাবি, কারণ মহিলা হিসেবে আমি যেহেতু দাবি রেখেছি, আমি আশাবাদী। আর মহিলা হিসেবে আহ, মহিলা ক্যান্ডিডেট হিসেবে আমি বরাকগুলিকে অন্ততপক্ষে দেখছি না যে কেউ মানে শক্তিশালী ক্যান্ডিডেট হিসেবে যদি মনে করি, তা আমি মনে করি যে আমি ক্যান্ডিডেট হিসেবে দাবি রেখেছি। আর আমি প্রায় গত 2 বছর ধরে কনস্টিটিউয়েন্সিতে ঘোরাফেরা করছি। কাঠিগড়ায় তো একজন আছেন, অনিতা চৌধুরী। হ্যাঁ, আছেন। আমি আমারটাই বলবো, আমি অন্যের কথা বলবো না। বরখলাতে একমাত্র মহিলা হ্যাঁ, মহিলা হিসেবে কতটুকু আশাবাদী? আমি 100% দলীয় দলীয়ভাবে কাজ করছি আমি। আর দল, এটাও ঠিক, আমি যেহেতু দাবি রেখেছি, আর দাবি রেখেছি মহিলা ক্যান্ডিডেট হিসেবে। আর দল যাকে, যেহেতু আমি দলীয় কার্যকর্তা, দল যাকে উপস্থাপন করবে আমিও দলের থেকে কাজ করবো, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করি। যদি আপনি দলের টিকিট না পান, তাহলে যদি অন্য কেউ পায়? আমি তো সেটা আগেই বলেছি, যেহেতু আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, তো দল যাকে উপস্থাপন করবে তার হয়ে আমিও কাজ করবো, দলীয় হয়ে। কারণ যেহেতু আমি দলীয় কাজ, আর আমি যেহেতু দাবি রেখেছি, তো আমি 100% আশাবাদী যে আমি আশা রাখি পাবেন। পাবো পাবো। এবার আপনি ধরুন টিকিট পেলেন, দলীয় প্রার্থী হিসাবে আপনাকে মনোনয়ন দেওয়া হলো, এবং মনোনয়ন পাওয়ার পর নির্বাচনে আপনি অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেক্ষেত্রে স্ট্র্যাটেজির কথা বলবো না, আপনি নির্বাচনে কিরকম আপনি আহ, লড়বেন সেটা আমি বলবো না, কিন্তু নির্বাচনে যদি জয়ী হন, তাহলে কি স্বপ্ন রয়েছে আপনার? আপনি প্রথম মানে কোন কাজটা করবেন আপনি? একটা হলো যোগাযোগ ব্যবস্থা, একটা শিক্ষার ক্ষেত্রে, আর আরেকটা হলো স্বাস্থ্য। এই তিনটা আমি যতটুকু ফিল্ডওয়ার্ক করে দেখেছি, যোগাযোগ ব্যবস্থাটা, যেমন চাকলা থেকে খুলনা হয়ে বরখলা অবধি যে যোগাযোগ ব্যবস্থাটা, এটার একটা রাস্তার কানেক্টিভিটিটা সুন্দর যাতে হয়, দরকার। দরকার এটা। আর মানে ওই যে একটা ব্রিজের দরকার, এই চাকলা হয়ে খুলনা হয়ে বরখলা অবধি, মূল বরখলায় মূল পড়বে। বরখলায় একটা ব্রিজের দরকার। তো সেইটা আমি মনে করি, আমি আশাবাদী আমি সেটা করবো আগামী, যদি আমাকে দল উপস্থাপন করে। আর আহ, আমার এই পাতাং মন্ডলের ফিজিওথেরাপি হসপিটাল, মডেল হসপিটাল যেটা আছে, সেটার নার্স হোক, ডাক্তার হোক, সেটার মানে একটা সঙ্গীত যেটা খুবই খারাপ, মানে স্বাস্থ্য ব্যবস্থা, তো সেইটা একটা সুন্দর মডেল হসপিটাল যাতে আমি করতে পারি, সেইটা আমি। এই যে কথাটা বললেন, এই মডেল, এটা মহাত্মা গান্ধী মডেল হসপিটাল, এটা আপনাদের রাজ্য সরকারের আওতায় এটা তৈরি করা হয়েছে, তো এটার খারাপ অবস্থা হতে গেল কেন? আমাদের দেখেন, এখানে পাতাংটা নতুনভাবে বরখলাতে অ্যাড হয়েছে, তো এখানে আমাদের যে এখন বিধায়ক আছেন কংগ্রেসের, মিসবাহুল হক লস্কর, ওনার নামই কেউ জানে না, চিনেই না ওনাকে। তো ওনাকে যদি চিনেই না, তো আপনারা বুঝতেই পারছেন যে ওনার সাথে জনগণের কি সম্পর্ক, কি ধরনের সম্পর্ক আছে। তো আমি মানে এইটাই মনে করি যে বিজেপি থেকে দলীয়ভাবে যাকে টিকিট দেওয়া হবে উনি, আর আমি তো আশাবাদী আমি টিকিট পাবো, তো দলীয়ভাবে যাকে টিকিট দেওয়া হবে, আর উনি আমাকে যদি দেওয়া হয়, তাহলে আমি 100% এখানকার ডেভেলপমেন্ট কিভাবে করতে লাগে সেটা আমি করে দেখাবো। কেন বরখলার মানুষ কি বর্তমান বিধায়কের কাজে খুশি নন? না, একদমই না। এরকম? এই যে আমি বললাম, ওনাকে চিনেই না মানুষ, তো আপনারা বুঝতেই পারছেন। যদি না চিনেন ওনাকে, তাহলে উনি নির্বাচনে জিতবেন কিভাবে? জিততে হবে, মানুষ অবশ্যই চিনে ওনাকে। অর্থাৎ আপনি কি বলতে চাইছেন যে আহ, নির্বাচনে জয়ী হওয়ার পর যোগাযোগ রাখেননি উনি? হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি। নির্বাচন তো উনি তো জয়ী হয়েছেন, জয়ী হওয়ার পর জনগণের সঙ্গে সঙ্গে যে ওনার যে সম্পর্কটা, সেটা তাহলে আমি মনে করি জনসংখ্যা ওনার, তাই তো ওনাকে চিনতে ভুলে গেছে। এই আপনাদের এলাকায় না গোটা বরখলা কনস্টিটিউয়েন্সি? সেটা ওটা বরখলাই বলতে পারেন, ওটা বরখলাই বলতে পারেন। অর্থাৎ বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর যে কাজটুকু করার কথা ছিল সেটা তিনি করে উঠতে না, পারেননি। করে উঠতে পারেন। উন্নয়নমূলক কাজ। উন্নয়নমূলক ডেভেলপমেন্টের যে কাজগুলো দরকার ছিল, সেটা আমি মনে করি আমাদের কংগ্রেসের যিনি বিধায়ক আছেন, উনি ঠিকমতো ঠিকভাবে
সঠিকভাবে ডেভেলপমেন্টের কাজ উনি করতে পারেন। প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন কিশোরনাথ মহাশয়, একজন অন্যতম বলবো আমি তিনিও জোর একজন দাবিদার, অন্যতম দাবিদার। কারণ বিগত দিনে 2016 সালে তিনি নির্বাচিত হয়েছিলেন, তার পরবর্তীতে দল তাকে টিকিট দেয়নি, কিন্তু বর্তমানে তিনিও একজন প্রার্থী। এমত অবস্থায় আপনিও একজন প্রার্থী। এই যে দুজনের দাবি, হুম। যে কথাটা আমি জিজ্ঞেস করবো, আপনার দুজনের দাবি দুজনেরই জেনুইন দাবি, আপনিও দাঁড়াতে চাইছেন, উনিও চাইছেন। এক্ষেত্রে যদি কিশোরনাথকে টিকিট দেওয়া হয়, তাহলে আপনার কি কোনো আপত্তি থাকবে? দলীয়ভাবে আমি এইটা বারবার একটাই কথা বলছি, দলীয়ভাবে দলীয় অনুশাসন মেনে আমি কাজ করছি। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। আমাদের দলের একটা আদর্শ আছে, দলীয় অনুশাসন মেনে সাংগঠনিক দলীয়ভাবে যাকে টিকিট দেওয়া হবে আমি ওনার হয়ে কাজ করব। আর আমি মহিলা ক্যান্ডিডেট হিসাবে দাবি রেখেছি, তাই আমি আশাবাদী টিকিট পাবো। হ্যাঁ বলুন। দলীয়ভাবে যাকেই দেওয়া হবে আমিও দলের হয়েই কাজ করব। যদি ধরুন বিরোধীরা প্রচারে আসবে, এখানে বিরোধীরা তো প্রচারে আসবে, তো বিরোধীদের প্রত্যুত্তর দেওয়ার যে ব্যাপারটা, কি কি অস্ত্র রয়েছে আপনার হাতে, যেটা বিরোধীদের আপনি, বিরোধী বলতে এখানে কংগ্রেস দলের যারাই প্রত্যাশী হবেন, হয়তো মিসবাহুল ইসলাম লস্কর বা অমিত কালোয়ারের নাম শোনা যাচ্ছে, বা অন্যান্য আরো অনেকেই থাকতে পারেন, এখানে সঞ্জীব রায়ের নামও শোনা যাচ্ছে। তো কংগ্রেস দল যাকে মনোনীত করবে তাকেই দেবে টিকিট। এই অবস্থায় এই ধরনের যারা কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের মোকাবিলা করার জন্য কি কি অস্ত্র রয়েছে আপনার? কোন কোন কাজগুলো করে হয়নি বরখলা থেকে, এগুলো হওয়ার, বা কি কি প্রশ্ন থাকবে আপনার? আমি আমার এটাই কথা যে যোগাযোগ ব্যবস্থা কথা বলে আমাদের বর্তমান 5 বছর ডেভেলপমেন্ট যোগাযোগ ব্যবস্থা নিয়েও বলেছি, স্বাস্থ্য ব্যবস্থাও বলেছি, হসপিটালের কথা বলেছি। তো এই যে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে আপনার জনগণ, আমার এলাকার কাছে প্রশ্ন থাকে এটাই যে উন্নয়ন, এই রাস্তাঘাটের উন্নয়ন বলতে এই আমাদের বিজেপি সরকার থাকাকালীন যে উন্নয়ন হয়েছিল বা চলছে এখন, আর এই বর্তমান পরিস্থিতি যে আমাদের বিধায়ক না থাকার জন্য যে ডেভেলপমেন্ট যে হয়নি এটা জনগণ বুঝছে বা দেখছে। তো আর দলীয়ভাবে মানে যাকে বিধায়ক হিসেবে দলীয়ভাবে যাকে টিকিট দেওয়া হবে, আর বিধায়ক না থাকার দরুন আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এখানে আছেন। আমি আগেও বলেছি যে আমাদের কাপাংয়ের যে রাস্তাঘাট এখনো আমি গত এই আপনার প্রশ্নের উত্তরে আমি বলেছি যে 60 থেকে 70 কোটি টাকার কাজ চলছে। তো বিধায়ক থাকলে যে আরো যে কত ডেভেলপমেন্ট হবে সেটা আপনারা আশায় সার্বিক উন্নয়ন। ইতিমধ্যে কি কি কাজ করেছেন এই জনগণের সঙ্গে? আমরা দেখছি প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষ যারা প্রত্যাশী, তারা সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের কাজকর্মের খতিয়ান তুলে ধরছেন। তো আপনি এখন পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের জন্য কি কি কাজ করেছেন? আমি মহিলাদের সাথে আমিও মহিলারা যারা আছে পুরা প্রস্তুতি কল্পনা করছি। আমি যেহেতু আমি মহিলাদের এটা আমি বলছি না, আমি বন্ধুরা সমষ্টির পুরো জনগণের কথাই বলছি, তাও আমি মহিলা হিসাবে এটা বলছি যে মহিলাদের নানান ধরনের নানান অভিযোগ থেকে থাকে। তার মধ্যে একটা হলো উন্নয়নের নিয়ে ওনাদের অনেক ধরনের অনেক সমস্যা। তো আমি সেইটা সমাধানের যতটুকু পারি একদম বুথ লেভেল থেকে শুরু করে আমি যতটুকু পারি আমি চেষ্টা করছি। তো নির্বাচনে যদি জয়ী হন, আপনাদের বরখলাবাসীর জন্য, এসব মহিলাদের জন্য আহ কি বলবেন আপনি? মহিলারা আমার শক্তি। আর আমি যেহেতু মহিলা, আমরা মহিলারা সবই পারি। যেভাবে সংসার সামলিয়ে বাইরে আমি যেহেতু রাজনীতির মানুষ, রাজনীতি করছি, তো ঘরটা সামাল দিয়ে তারপরে আমি বাইরে আসি। তো আমরা মহিলারা সবই পারি। বলো, টিকিট দেবে আপনাকে এবং নির্বাচনে আমি জয়ী হবেন। 100% আর এইটাও বলছি যে দল যাকে উপস্থাপন করবে আমি পারি। যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি। একদম, কারণ আমরা যেটুকু জানি যে ব্যক্তি থেকে দল,
দল থেকে দেশ বড়। এবং অনুরাধা দেব যে কথাটা বললেন, অকপটে স্বীকার করলেন বারবার যে দল যাকে টিকিট দিবে তাকেই তিনি তার সর্বসত্তা উজাড় করে তিনি তাকে সহযোগিতা করবেন। অনেক কমই দেখা যায় এবং অনেক কমই শোনা যায় এই কথাটা মুখে বলে অনেকেই, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময়ে সেই বিভিন্ন অভিযোগগুলো উঠে আসে। এমত অবস্থায় অনুরাধা দেব তার নির্বাচনী যে প্রত্যাশা রয়েছে টিকিটের ব্যাপারে বা নির্বাচনের ব্যাপারে, সেটা তার মতামত তুলে ধরলেন। এবং অদূর ভবিষ্যতে দেখা যাবে, যেহেতু কয়েকদিনের মধ্যে হয়তো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, এই অবস্থায় দেখা যাবে তার ভবিষ্যতের যে ভবিষ্যৎ বলবো আমি, তার নির্ভর করবে অনেকটাই, তার ভবিষ্যৎ নির্ভর করবে এই টিকিটের উপর। এবং যদি টিকিট পান তবে নির্বাচনে কিভাবে লড়বেন সেটাও তুলে ধরতেন, তার স্বপ্নটাও তুলে ধরলেন। আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ, যারা এই এই ধরনের অনুষ্ঠান দেখছেন বা আমাদের প্রতিটি অনুষ্ঠান যারা দেখেন, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে প্রত্যেকের কাছে ছড়িয়ে দেবেন। কারণ একটা শেয়ারে অন্তত 1000 মানুষ সেই গুলো তার মতামত বা হোক বা অনুষ্ঠানের মূল যে বিষয় সেটা তুলে সেটা দেখতে পারেন। এই অবস্থায় আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে এই এই ধরনের অনুষ্ঠান শেয়ার করার জন্য, এবং যারা দেখছেন তারা আমাদের যে চ্যানেলটা রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, নমস্কার।